প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকের সেশনে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখছো যে দিন যতই গড়াচ্ছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ততই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের সহকর্মীরাও অনেকে আক্রান্ত হচ্ছে। কাজেই এই কঠিন সময়ে তোমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে, আরও বেশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমি আজকে বিবি অনার্স প্রথম বর্ষের অর্থায়ন নীতিমালা বিষয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং ক্যাশ ফ্লোস নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো জানতে পারবে, ক্যাপিটাল বাজেটিংয়ের গুরুত্ব বর্ণনা করতে পারবে, ক্যাপিটাল বাজেটিংয়ের ডিসিশন রুলসগুলো বর্ণনা করতে পারবে, ক্যাপিটাল বাজেটিংয়ের ডিফারেন্ট টেকনিক্সের মেরিটস অ্যান্ড ডিমেরিটস বর্ণনা করতে পারবে, অর্থাৎ ডিফারেন্ট টেকনিকগুলোর যে সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলো বর্ণনা করতে পারবে। ক্যাপিটাল বাজেটিংয়ের গাণিতিক সমস্যাসমূহ সমাধান করতে পারবে। চলে যাই আমাদের মূল আলোচনা ক্যাপিটাল বাজেটিং। প্রথমে আসি ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল বাজেটিং। আমরা জানি যে ক্যাপিটাল বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। তো দীর্ঘমেয়াদে যখন বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হয় তখন স্বাভাবিক ভাবেই অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপর ডিসিশন নিতে হয়। এই জন্য ক্যাপিটাল বাজেটিং একটা গুরুত্বপূর্ণ টেকনিক, যার মাধ্যমে প্রফিটেবল প্রজেক্ট সিলেক্ট করা যায়। প্রথমে আসি যে ক্যাপিটাল বাজেটিংয়ের আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ। ডেভেলপ অ্যান্ড ফর্মুলেট লং টার্ম স্ট্র্যাটেজিক গোল। একটি প্রতিষ্ঠানের লং টার্ম স্ট্র্যাটেজিক গোল হচ্ছে প্রতিষ্ঠানের সাফল্যের মূল চাবিকাঠি। একটি প্রতিষ্ঠানকে যদি সাফল্য লাভ করতে হয় তাহলে তাকে কী করতে হয়? প্রথম থেকেই কাজগুলো চিন্তা ভাবনা করে তারপর প্ল্যান ডেভেলপ করে তারপর কাজ করতে হয়। তো এই প্ল্যান ডেভেলপমেন্টের জন্য একটি ক্যাপিটাল বাজেটিং দরকার, যেটা একজন ম্যানেজারকে সুন্দর করে ওই প্রতিষ্ঠানের লং টার্ম স্ট্র্যাটেজিক গোল নির্ধারণে সহায়তা করে থাকে। সিক আউট নিউ ইনভেস্টমেন্ট প্রজেক্ট, অর্থাৎ একটি অর্গানাইজেশনের সামনে অনেকগুলো ইনভেস্টেবল প্রজেক্ট থাকতে পারে, কিন্তু একজন ম্যানেজারকে কী করতে হয়? সেই প্রজেক্টগুলোর মধ্যে যেগুলো বেশি প্রফিটেবল সেগুলোতে ইনভেস্ট করতে হয়। তো এই ক্যাপিটাল বাজেটিং এটা কি করে? এটা বিভিন্ন ধরনের নিউ ইনভেস্টমেন্ট সিক করতে সহায়তা করে এবং এগুলো থেকে প্রফিটেবল প্রজেক্ট খুঁজে বের করতে সহায়তা করে থাকে। এস্টিমেট অ্যান্ড ফোরকাস্ট ফিউচার ক্যাশ ফ্লোস। আমরা জানি ভবিষ্যৎ অনিশ্চিত, ভবিষ্যতের পূর্বানুমানের উপরই কিন্তু একটি প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে। এই ক্যাপিটাল বাজেটিং এটা কি করে? এটা একটা প্রতিষ্ঠানের ক্যাশ ফ্লো সম্পর্কে পূর্বানুমান করে থাকে, অর্থাৎ ক্যাশ ইনফ্লো কত হবে, কত টাকা প্রতিষ্ঠানে আসতে পারে এবং প্রতিষ্ঠানে থেকে কত টাকা চলে যেতে পারে সে সম্পর্কে একটা প্রেডিকশন করে থাকে। ফ্যাসিলিটেট দ্য ট্রান্সফার অফ ইনফরমেশন। তো এই ক্যাপিটাল বাজেটিং এটা একটি তথ্য ভাণ্ডার হিসাবে কাজ করে, কারণ এই ক্যাপিটাল বাজেটিংয়ের উপর ভিত্তি করেই কিন্তু একটি প্রতিষ্ঠান কী করে? ইনভেস্টমেন্ট ডিসিশন নিয়ে থাকে, যে মনে করে যে এই প্রজেক্টটা প্রফিটেবল হবে বা এই প্রজেক্টটা প্রফিটেবল হবে না। তো কাজেই এই ক্যাপিটাল বাজেটিং হচ্ছে এটা হচ্ছে কি এলিমেন্ট অফ ট্রান্সফার ইনফরমেশন। মনিটরিং অ্যান্ড কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যত এক্সপেন্ডিচার কম হবে তত প্রতিষ্ঠানের
ভ্যালু অফ দ্য প্রোডাক্ট কী হবে, তত কম হবে। অর্থাৎ যদি এক্সপেন্ডিচার কম হয় তাহলে স্বাভাবিক কারণেই ওই পণ্যের দাম কম হবে, আর দাম কম হবে তত কী হবে, পণ্যটি বেশি বেশি সেল হবে, আর বেশি সেল হওয়া মানেই হচ্ছে যে বেশি প্রফিট হয়। তো কাজে ক্যাপিটাল বাজেটিং এটা হেল্প করে একটি প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণে। ক্রিয়েশন অফ ডিসিশন, একটি প্রতিষ্ঠানের মূল কাজ হচ্ছে সঠিক ডিসিশন মেক করা, যে কিভাবে কখন কোন কাজটা হতে পারে বা কোন সময় কোন কাজটা করা উচিত সেই বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা, সেই সিদ্ধান্ত গ্রহণ করাই একটি ফার্মের মূল কাজ। তো এই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে ক্যাপিটাল বাজেটিং কী করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ ক্যাপিটাল বাজেটিংয়ের তথ্যের উপর ভিত্তি করে একজন ম্যানেজার সে কী করে, সে ডিসিশন নেয় কোন প্রজেক্টটা সে গ্রহণ করবে এবং কোন প্রজেক্টটা সে গ্রহণ করবে না। এগুলো ছিল ক্যাপিটাল বাজেটিংয়ের গুরুত্ব। তো আমরা এবার দেখব ডিসিশন রুলস, অর্থাৎ বিভিন্ন ক্যাপিটাল বাজেটিং টেকনিকের ক্ষেত্রে ডিসিশন রুলসটা, অর্থাৎ কীভাবে ডিসিশন মেক করতে হয়। তো সাধারণত দুই ক্ষেত্রে দুইভাবেই ডিসিশন মেক করতে হয়। যদি ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট দেওয়া থাকে, অর্থাৎ অঙ্কে যদি একটি প্রজেক্ট দেওয়া থাকে তাহলে একভাবে ডিসিশন নিতে হয়, আর অঙ্কে যদি মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট দেওয়া থাকে, অর্থাৎ একাধিক প্রজেক্ট দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে কীভাবে ডিসিশন নিতে হয়। তো আমরা প্রথমে আসি যে পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে। তো পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে যদি ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট হয়, অর্থাৎ একটা প্রজেক্ট দেওয়া থাকে, তাহলে আমাদেরকে কি দেখতে হবে যে প্রজেক্টের যে টার্গেটেড পেব্যাক পিরিয়ড দেওয়া থাকে, সেই টার্গেটেড পেব্যাক পিরিয়ডের চেয়ে যদি পেব্যাক পিরিয়ড কম হয় তাহলে প্রজেক্টটা কী করতে হয়, গ্রহণ করতে হয়, আর গ্রহণ করাটা লাভজনক হয়। আর মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের ক্ষেত্রে, অর্থাৎ যখন একাধিক প্রজেক্ট দেওয়া থাকবে তখন যে প্রজেক্টের পেব্যাক পিরিয়ড কম হবে সেটি আমাদেরকে গ্রহণ করতে হবে। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে একইভাবে যে টার্গেটেড পিরিয়ড যেটা দেওয়া থাকে সেই টার্গেটেড পিরিয়ডের চেয়ে যদি ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড কম হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের ক্ষেত্রে সেই প্রজেক্টটি গ্রহণ করা হয়। অন্যদিকে মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট হলে যে প্রজেক্টের ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড কম হয় সেটি গ্রহণ করা হয়ে থাকে। এআরআর এর ক্ষেত্রে যদি অঙ্কে টার্গেটেড রেট দেওয়া থাকে বা ডিসকাউন্ট রেট বা কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকে, সেটার চেয়ে যদি এআরআর বেশি হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের ক্ষেত্রে প্রজেক্টটি গ্রহণ করা লাভজনক হয়। অন্যদিকে মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট হলে যে প্রজেক্টের এআরআর বেশি হয় সেটি গ্রহণ করতে হয়। এনপিভির ক্ষেত্রে যদি ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট হয় তাহলে প্রজেক্টের এনপিভি যদি পজিটিভ হয় তাহলে প্রজেক্টটি গ্রহণ করতে হয়। অন্যদিকে মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট হলে যে প্রজেক্টের এনপিভি পজিটিভ এবং হায়েস্ট পজিটিভ সেটি গ্রহণ করা হয়। আইআরআর এর ক্ষেত্রে যে টার্গেটেড যে রেট দেওয়া থাকে বা কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকে তার চেয়ে যদি আইআরআর বেশি হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের ক্ষেত্রে প্রজেক্টটি গ্রহণ করা হয়। অন্যদিকে মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্টের ক্ষেত্রে যে প্রজেক্টের আইআরআর সর্বোচ্চ থাকে সেই প্রজেক্টটি গ্রহণ করা হয়ে থাকে। মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্নের ক্ষেত্রে একইভাবে টার্গেটেড কস্ট অফ ক্যাপিটাল যেটা দেওয়া থাকে সেটার চেয়ে যদি এমআইআরআর বেশি হয় তাহলে প্রজেক্টটি গ্রহণ করতে হয় ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের ক্ষেত্রে। অন্যদিকে মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্টের ক্ষেত্রে যে প্রজেক্টের এমআইআরআর সর্বোচ্চ হয় সেটি গ্রহণ করতে হয়। টিভি টার্মিনাল ভ্যালুর ক্ষেত্রে যেটা প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লো ইজ গ্রেটার দ্যান প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো যদি হয় তাহলে সেই ক্ষেত্রে প্রজেক্টটি গ্রহণ করতে হয়। আর যদি উল্টা হয় প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোতে লেস দ্যান প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো হয় তাহলে সেই ক্ষেত্রে এই প্রজেক্টটি রিজেক্ট করা হয়। অন্যদিকে মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্টের ক্ষেত্রে যে প্রজেক্টের হাইয়েস্ট ইনফ্লো ইজ গ্রেটার দ্যান প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো হয় সেই ক্ষেত্রে সেই প্রজেক্টটি গ্রহণ করা হয়ে থাকে। প্রফিটেবিলিটি ইন্ডেক্স পিআই, ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট ক্ষেত্রে যে প্রজেক্টের পিআই এর মান যদি পিআই এর মান যদি একের চেয়ে বেশি হয় তাহলে প্রজেক্টটি গ্রহণ করা হয়ে থাকে। অন্যদিকে মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট হলে যে প্রজেক্টের পিআই এর পরিমাণ বেশি এবং অবশ্যই এটা একের চেয়ে বেশি সেই প্রজেক্টটি গ্রহণ করা হয়ে থাকে। তো এগুলো ছিল। এবার আমরা দেখব মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ডিফারেন্ট টেকনিক্স অফ ক্যাপিটাল বাজেটিং। প্রথমে আমরা আসি পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড সাধারণত খুবই সহজ এবং সহজে ক্যালকুলেট করা যায়, সহজে বোঝা যায় এরকম একটা টেকনিক। এটি সাধারণত অনেকের কাছে এটি পছন্দ এবং সাধারণত অনেক সময় দেখা যায় যে একটা প্রতিষ্ঠানের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে অনেকেই পেব্যাক পিরিয়ডকে পছন্দ করে থাকে।
অন্যদিকে পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে এক্ষেত্রে টাইম ভ্যালু অফ মানি কনসিডার করা হয় না, এবং এটা পেব্যাক পিরিয়ডের পরবর্তী যে ক্যাশ ফ্লোস সেটা এটা ইগনোর করা হয়ে থাকে। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, এটি নিঃসন্দেহে পেব্যাক পিরিয়ডের চেয়ে আরও বেশি অ্যাকুরেট মেজারমেন্ট দিয়ে থাকে, আর এক্ষেত্রে সাধারণত টাইম ভ্যালু অফ মানি কনসিডার করা হয়ে থাকে। অন্যদিকে অসুবিধা হচ্ছে যে এটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা রিকভারি হওয়ার পরে যে ক্যাশ ফ্লো সেটা পেব্যাক পিরিয়ডের মতোই এক্ষেত্রে ইগনোর করা হয়ে থাকে, আর এটা সাধারণত পেব্যাক পিরিয়ডের চেয়ে ক্যালকুলেট করতে একটু বেশি কষ্ট হয়ে থাকে। ARR, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, এক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে এটা ইজি ক্যালকুলেট করা যায় এবং বোঝা যায়, আর এক্ষেত্রে সাধারণত একটি প্রতিষ্ঠানের ডিসকাউন্ট রেট যেটা দেওয়া আছে সেটা যদি দেখা যায় যে আর বেশি হয় তাহলে সেক্ষেত্রে প্রজেক্টটি গ্রহণ করা হয়ে থাকে। তো অন্যদিকে এই ARR করার ক্ষেত্রেও কিন্তু টাইম ভ্যালু অফ মানি কনসিডার করা হয় না, আর এটা সাধারণত যখন ডিফারেন্ট টাইপস অফ প্রজেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু ARR করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বা ARR মতো প্রজেক্ট সিলেকশন করা ডিফিকাল্ট হয়। NPV, নিট প্রেজেন্ট ভ্যালু, তো নিট প্রেজেন্ট ভ্যালুর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটা টাইম ভ্যালু অফ মানি কনসিডার করা হয়ে থাকে। এক্ষেত্রে সাধারণত স্যালভেজ ভ্যালুকে কনসিডার করা হয়ে থাকে, যেটা সাধারণত পেমেন্ট পিরিয়ডের ক্ষেত্রে কনসিডার করা হয় না, আর এক্ষেত্রে একটি সাথে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট যদি হয় সেই ক্ষেত্রে এনপিভিটা আরও বেশি ফ্রুটফুল রেজাল্ট দিয়ে থাকে। তো সমস্যা হচ্ছে ডিমেরিটসটা কি, ডিমেরিটসটা হচ্ছে এই ক্ষেত্রে সাধারণত যে রেট ধরে এনপিভি করা হয়, ডিসকাউন্ট রেট ধরে এনপিভি করা হয়, সেই ডিসকাউন্ট রেট যদি অ্যাকুরেট না হয় তাহলে সাধারণত এনপিভি অ্যাকচুয়াল রেজাল্ট দেয় না। আবার অনেক ক্ষেত্রে যখন দেখা যায় যে আনইকুয়াল ক্যাশ ফ্লো যখন অর্থাৎ যখন আউটলেট অর্থাৎ ইনভেস্টমেন্ট যদি দুটি প্রজেক্টের ক্ষেত্রে আনইকুয়াল হয় তাহলে সেই ক্ষেত্রে এনপিভিটা ফ্রুটফুল রেজাল্ট দিতে পারে না। IRR, এটা কিন্তু এক্ষেত্রে টাইম ভ্যালু অফ মানি কনসিডার করা হয় এবং এটাও ইজি টু আন্ডারস্ট্যান্ড, সহজে বোঝা যায়। আর এক্ষেত্রে টোটাল ক্যাশ ইনফ্লো এবং টোটাল ক্যাশ আউটফ্লো দুটি কনসিডারেশন নিয়ে তারপর IRR করা হয়ে থাকে। আর সমস্যাগুলো হচ্ছে কি, সমস্যাগুলো হচ্ছে যে এটা যে যখন দুইটি প্রজেক্টেরই IRR সমান হয় তখন কিন্তু ডিফিকাল্ট হয় যে কোন প্রজেক্টে ইনভেস্ট করতে হবে, কোন প্রজেক্টে ইনভেস্ট করা উচিত হবে, এটা একটু বড় প্রবলেম। আর এটা সাধারণত কি করে না, ডিসকাউন্ট রেটের উপরে ডিপেন্ড করে না, আর ট্রেডিশনাল ক্যালকুলেশনের উপর ভিত্তি করে সাধারণত IRR করা হয়ে থাকে। এগুলো ছিল ডিমেরিটস অফ IRR। তো আমরা এই MIRR টিভি এগুলো আমরা পরে দেখবো, কারণ এগুলো অতটা ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য। আমরা এবার চলে যাই যে ক্যাপিটাল বাজেটিং টেকনিক্সে। তা আমরা আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে হলে আমাদেরকে দেখতে হবে যে অঙ্কে যে ক্যাশ ফ্লো দেওয়া আছে সেই ক্যাশ ফ্লোটা সমান নাকি, ক্যাশ ইনফ্লোগুলো সমান নাকি অসমান। যদি সমান হয় তাহলে আমরা এক সূত্রে অঙ্ক করবো, যদি অসমান হয় তাহলে আমরা অন্য সূত্রে অঙ্ক করবো। তো আমরা আগে দেখিয়েছিলাম যে যখন নগদ প্রবাহের পরিমাণ সমান হয় তখন আমরা কিভাবে পেব্যাক পিরিয়ড নির্ণয় করি, NCO অর টোটাল কস্টকে আমরা NCB বা CFAT দিয়ে ভাগ করি। আর যখন
নগদ প্রবাহের পরিমাণ অসমান হয় তখন আমরা কি করি, তখন আমাদেরকে দুইটি স্টেপে পেমেন্ট নির্ণয় করতে হয়। প্রথমে কি করতে হয়, সিসিএফএটি নির্ণয় করতে হয়, অর্থাৎ ক্যাশ কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নির্ণয় করতে হয়। তো এই কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আমরা কিভাবে নির্ণয় করতে পারি, আমরা ক্লাসে দেখেছি যে আমরা প্রথমে কি করবো, সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিব, তাহলে ইবিটি পাবো, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিব, তাহলে ইএটি পাবো, ইএটির সাথে আবার ডেপ্রিসিয়েশন যোগ করব, তাহলে সিএফবিটি পাবো। আর প্রথম বছরের সিএফবিটির সাথে পরবর্তী বছরের সিএফবিটি যোগ করে পরবর্তী বছরের সিএফবিটি নির্ণয় করতে হবে। আমরা এই ক্ষেত্রে এটাও দেখিয়েছিলাম যে ডেপ্রিসিয়েশন কিভাবে নির্ণয় করতে হয়। ডেপ্রিসিয়েশন নির্ণয় করার অনেকগুলো পদ্ধতি আছে। আমরা এখানে সহজ পদ্ধতিটি দিয়ে শুরু করছি। স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন মেথড, এই মেথডের বৈশিষ্ট্য হচ্ছে যে প্রতি বছর ডেপ্রিসিয়েশন পরিমাণ সমান থাকবে। আর এটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে, কস্ট থেকে সার্ভিস ভ্যালু বাদ দিয়ে অ্যাসেটস লাইফ দিয়ে ভাগ করতে হবে। যদি আমরা দেখি যে ক্যাশ আনইকুয়াল, তাহলে প্রথমে সিসিএফইটি নির্ণয় করব, তারপরে কি করব, নিম্নোক্ত সূত্রের সাহায্যে আমরা পেমেন্ট নির্ণয় করব। তো এখানে আমরা দেখি যে এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এখানে এ বলতে আমরা কি বোঝাচ্ছি, এ হচ্ছে দ্য ইয়ার ইন হুইচ সিসিএফইটি ইজ নিয়ারার টু এনসিও, অর্থাৎ যে ইয়ারের সিসিএফইটিটা এনসিও এর কাছাকাছি হবে, সেই ইয়ারটা হবে এ। আর এনসিও আমরা জানি টোটাল ক্যাশ আউটফ্লো, যেটা আমরা ইনভেস্ট করলাম সেটা। আর সি হচ্ছে যে এ ইয়ারের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো অফ দ্য ইয়ার এ, অর্থাৎ এই ইয়ারে যে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো থাকবে সেটি হচ্ছে সি। আর ডি হচ্ছে যে এই ইয়ারের পরের ইয়ারের যে সিএফইটি হবে, অর্থাৎ সিএফইটি অফ দ্য ফলোইং ইয়ার এ, যে ইয়ারটা এই ইয়ার হবে সেই ইয়ারের পরের ইয়ারের যে সিএফএটি থাকবে সেটিকে আমরা কি ধরবো, ডি ধরবো। আমরা এবার একটি প্রবলেম দেখি। এখানে দেখো কি বলা আছে যে a firm is considering to purchase a machine, the machine will cost টাকা 30,000, it will yield annually টাকা 12,000, the corporate tax rate is 30%, the life of the machine is 5 years, find out payback period। এখানে একটা জিনিস আমরা দেখবো যে আমাদের এনসিও সরাসরি দেওয়া আছে কিনা। তো এখানে কিন্তু আমাদের এনসিওটা সরাসরি দেওয়া আছে 30,000 টাকা, অন্য কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া নেই। অন্যদিকে আমরা দেখি যে আমাদের এখানে ইল্ড অ্যানুয়ালি কত টাকা দেওয়া আছে, আমাদের ইনফ্লোটা দেওয়া আছে 12,000 টাকা, এবং অ্যানুয়ালি বলা আছে মানে প্রতি বছরই 12,000 টাকা করে, তার মানে প্রতি বছর ইনফ্লোর পরিমাণ সমান। কিন্তু এখানে আমাকে কি বলা আছে যে কর্পোরেট ট্যাক্স রেট ইজ 30%, অর্থাৎ ট্যাক্স রেট দেওয়া আছে। তো আমরা বলেছিলাম যে ক্যাশ অঙ্কে যদি শুধু ক্যাশ ফ্লো দেওয়া থাকে, কোনো কিছু না বলা থাকে যে এটি সিএফবিটি না সিএফবিটি না ইএটি, তাহলে আমরা কি দেখবো যে অঙ্কে ট্যাক্স রেট আছে কিনা। যদি অঙ্কে ট্যাক্স দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো যে এটা সিএফবিটি, অর্থাৎ ট্যাক্স দেওয়া হয়নি, কিন্তু আমাদের কি করতে হবে, ট্যাক্স দিতে হবে। কিন্তু অঙ্কে যদি ট্যাক্স রেট দেওয়া না থাকতো তাহলে আমরা এটাকে সিএফএটি ধরে নিতাম, তাহলে বুঝতাম যে এটা ট্যাক্স দেওয়া হয়ে গেছে। তো আমাদের এই অঙ্কে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্যাক্স রেট দেওয়া আছে, কাজেই যে ক্যাশ ফ্লোটা 12,000 টাকা দেওয়া আছে, এই ইনফ্লোটা এটা কি হবে, সিএফবিটি হবে। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে যে এই সিএফবিটিকে আমাদের সিএফএটি করে নিতে হবে। তাহলে আমরা যদি পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে চাই, এক্ষেত্রে প্রতি বছর যেহেতু ইনফ্লোর পরিমাণ সমান, তাহলে আমাদের আমরা আগে যে সূত্রটা শিখে আসছি সেই সূত্রটাই হবে। অর্থাৎ আমাদের সূত্রটা কি ছিল, আমাদের সূত্র ছিল এনসিও অর টোটাল কস্ট ডিভাইডেড বাই এনসিবি অর সিএফএটি। তো এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে এনসিও যদি সরাসরি দেওয়া আছে তাহলে আমরা এটা বসাই দিব, কিন্তু এনসিবি বা সিএফএটি যদি সরাসরি দেওয়া নাই তাহলে আমাদের কি করতে হবে, সিএফএটি নির্ণয় করতে হবে। আর এই সিএফএটি নির্ণয় করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে নিতে হবে। তো এই আমাদের অঙ্কে এখানে পেমেন্ট নির্ণয় করতে হবে, আর আমাদের এখানে এনসিও দেওয়া আছে 30,000 টাকা। আর আমাদের ডেপ্রিসিয়েশন কিভাবে নির্ণয় করবো, আমরা দেখেছি স্টেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হয় কস্ট মাইনাস সার্ভিস ভ্যালু ডিভাইডেড বাই অ্যাসেটস লাইফ। তো আমাদের এখানে কস্ট কত টাকা, 30,000 টাকা, আর কোনো সার্ভিস ভ্যালু নাই, আর অ্যাসেটস লাইফ ছিল 5, এই জন্য আমাদের ডেপ্রিসিয়েশন আসছে প্রতি বছর 6,000 টাকা।
আমরা ওয়ার্কিংস 2 দেখবো যে কিভাবে সিএফএটি নির্ণয় করব। আমরা আমাদের যে অঙ্কে সিএফবিটি দেওয়া ছিল সেটা আমরা প্রথমে দেখাই, এরপর এখান থেকে আমরা কি করব, প্রথমে ডেপ্রিসিয়েশন বাদ দিব। তো ডেপ্রিসিয়েশন আমরা কত পেয়েছি, 6000 টাকা। এই 6000 টাকা বাদ দেওয়ার পরে কত থাকে, 6000 টাকা। এটা কি বলি আমরা, ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। এবার এখান থেকে ট্যাক্স বাদ দিতে হবে, আমাদের অঙ্কে দেওয়া ছিল 30% ট্যাক্স দিতে হবে, তো 30% ট্যাক্স আমরা বাদ দিব কোন টাকার উপরে, এই যে ইবিটির উপরে। তাহলে 6000 টাকার উপরে 30% 1800 টাকা আসে, তো 1800 টাকা বাদ দিয়ে আমরা কত পাই, 4200। এটি হচ্ছে ইএটি, অর্থাৎ আর্নিং আফটার ট্যাক্স। এখন আমাদেরকে সিএফএটি পাওয়ার জন্য কি করতে হবে, এর সাথে আবার ডেপ্রিসিয়েশন যোগ করতে হবে। যোগ করলে আমরা কি পেয়ে যাব, আমরা পাবো সিএফএটি। এবার আমরা আমাদের মানটা সূত্রে বসিয়ে দিব। তাহলে এনসিও আমরা আমাদের দেওয়া ছিল 30,000 টাকা, আর আমরা এনসিবি কত পেলাম, 10,200 টাকা। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, পেব্যাক পিরিয়ড 2.94 ইয়ার্স। যেহেতু এটা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, অ্যাক্টিভ প্রজেক্টই ছিল এখানে, সেহেতু আমরা জানি যে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের ক্ষেত্রে প্রজেক্ট সিলেকশন ক্রাইটেরিয়াটা কি, যে অঙ্কে যে টার্গেটেড পেব্যাক পিরিয়ড বা টার্গেটেড পিরিয়ড দেওয়া থাকে সেটার চেয়ে যদি পেব্যাক পিরিয়ড কম হয় তাহলে প্রজেক্ট কি করতে হয়, গ্রহণ করতে হয়। তাহলে আমাদের এই অঙ্কে আমাদের টার্গেটেড বা ডিজায়ার্ড পিরিয়ড ছিল কত, 5 ইয়ার্স, কিন্তু আমাদের পেব্যাক পিরিয়ড কত আসছে, 2.94। তাহলে বলতো তোমরা কি প্রজেক্টটাকে গ্রহণ করতে হবে নাকি আমরা প্রজেক্টটা রিজেক্ট করব? নিশ্চয়ই প্রজেক্টটা আমরা কি করব, গ্রহণ করব, কারণ আমাদের পেব্যাক পিরিয়ডটা টার্গেটেড যে পিরিয়ড সেটার চেয়ে অনেক কম। তাহলে আমরা কি লিখবো, যে সিন্স পেব্যাক পিরিয়ড অফ দিস মেশিন ইজ লোয়ার দ্যান দ্য টার্গেটেড লাইফ সলিউশন অ্যাকসেপ্ট দ্য মেশিন। এবার আমরা আরেকটি প্রবলেম দেখবো, যখন অঙ্কে আনইকুয়াল ক্যাশ ফ্লো দেওয়া থাকে। আমরা একটু আগে দেখলাম যে যদি ইকুয়াল ক্যাশ ফ্লো দেওয়া থাকে তাহলে কিভাবে পেব্যাক পিরিয়ড নির্ণয় করা যায়। এবার আমরা দেখবো আনইকুয়াল ক্যাশ ফ্লো থাকে কিভাবে পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে পারি। এখানে ক্যাপিটাল দেওয়া আছে 11,000 টাকা, স্ক্র্যাপ ভ্যালু বা সেলভেজ ভ্যালু দেওয়া আছে 4,000 টাকা, আর অ্যাসেটস এর লাইফ দেওয়া আছে 5 বছর, এবং প্রতি বছর যে ইনফ্লো গুলো সেগুলো এখানে দেওয়া আছে। প্রথম বছর 4,000, 4,000, 4,000, এরপরের বছর হচ্ছে 3,000, তারপর লাস্ট ইয়ারে 2,000 টাকা। তো এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদেরকে পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশন করতে হবে। তো যে অঙ্কে যেহেতু আনইকুয়াল ক্যাশ ফ্লো দেওয়া আছে, তাহলে আমাদের দ্বিতীয় সূত্রে আমাদেরকে কি করতে হবে, অঙ্ক করতে হবে। তো এই ক্ষেত্রে সিন্স ক্যাশ ফ্লোস আর আনইকুয়াল, তাহলে পেব্যাক পিরিয়ডটা হবে কি, পেব্যাক পিরিয়ড সমান a প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। আমরা আমাদের অঙ্কে কি লিখেছি, যে এনসিও হচ্ছে 11,000 টাকা। আমাদের প্রথম ওয়ার্কিংসটা কি হবে, আমাদেরকে প্রথমে ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে স্টেট ক্যারি মেথডে ডেপ্রিসিয়েশন সূত্রটি কি, কস্ট মাইনাস সার্ভিস ভ্যালু ডিভাইডেড বাই অ্যাসেটস লাইফ। তো এখানে আমাদের কস্ট দেওয়া আছে কত, 11,000 টাকা, সার্ভিস ভ্যালু বাই স্ক্র্যাপ ভ্যালু দেওয়া আছে 4,000 টাকা, অ্যাসেটস লাইফ হচ্ছে 5 বছর। তাহলে আমাদের এই ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন হবে প্রতি বছর 1,400 টাকা করে। যেহেতু আমরা অঙ্কে কি দেখি, অঙ্কটাতে আমরা দেখতে পাই যে আমাদের এনসিও দেওয়া আছে, কিন্তু এখানে কোনো ট্যাক্স রেট কিন্তু দেওয়া নেই। তো আমাদের যে ক্যাশ ফ্লো, এটা কি ধরনের ক্যাশ ফ্লো সেটা বলাও নেই। তো আমরা কি জানি যে অঙ্কে যদি ক্যাশ ফ্লো কি ধরনের ক্যাশ ফ্লো এটা বলা না থাকে, তাহলে আমরা দেখবো অঙ্কে ট্যাক্স রেট আছে কিনা। যদি ট্যাক্স রেট থাকে তাহলে বুঝবো যে এটা সিএফবিটি, আর যদি ট্যাক্স রেট না থাকে তাহলে বুঝবো এটা সিএফএটি। যেহেতু আমাদের অঙ্কে কোনো ট্যাক্স রেট দেওয়া নেই, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই ক্যাশ ফ্লো গুলো হচ্ছে সিএফএটি। তাহলে আমাদের যেহেতু আনইকুয়াল ক্যাশ ফ্লো দেওয়া আছে, তাহলে প্রথম কাজটি হলো সিসিএফএটি নির্ণয় করা। তাহলে সিএফএটি থেকে আমরা কি করব, আমরা প্রথমে সিসিএফএটি নির্ণয় করব। আমাদের ফার্স্ট ইয়ার এর সিএফএটি এগুলো দেওয়া আছে, এখান থেকে সিসিএফএটি করব। দেখুন যে প্রথম বছরের সিএফটি দেওয়া ছিল 4,000 টাকা, তাহলে এই বছরের সিসিএফটি 4,000 টাকা হবে, যেহেতু আগে কোনো ক্যাশ ফ্লো ছিল না। সেকেন্ড ইয়ারে এসে দেখো যে আরো 4,000 টাকার সিএফটি এসেছে, তাহলে আগে 4,000 টাকা আর
এই বছরে 2 বছর দ্বিতীয় ইয়ারে সেকেন্ড ইয়ারে 4000 টাকা, তাহলে দুটো মিলে হবে সেকেন্ড ইয়ারের সিসিএফএটি 8000 টাকা। তো আমরা জানি যে প্রথম বছরের যে সিএফএটি সেটার সাথে দ্বিতীয় বছর সিএফএটি যোগ করলে দ্বিতীয় বছরের সিসিএফএটি পাওয়া যায়। তো এইভাবে আমরা থার্ড ইয়ারে এসে আরো 4000 টাকা সিএফএটি এসেছে, তাহলে এখানে সিসিএফএটি হবে 12000 টাকা, 8000 আর 4000। ফোর্থ ইয়ারে সিএফএটি 3000, তাহলে আগের সিসিএফএটি ছিল 12000 আর 3000 15000 সিসিএফএটি হবে ফোর্থ ইয়ারে। আর ফিফথ ইয়ারে এসে আরো 2000 টাকার সিসিএফএটি আছে, তাহলে আগের ইয়ারের সিসিএফএটি ছিল 15000, তাহলে এই ইয়ারে আরো 2000 টাকা সিসিএফএটি বাড়লে হবে 17000 টাকা সিসিএফএটি। তাহলে এখান থেকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে পিভট নির্ণয় করতে হবে। তো পিভট নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি আনইকুয়াল ক্যাশ ফ্লো দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের সেক্ষেত্রে সূত্রটা হয় a প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এই যে এ এনসিও আমরা জানি যে 11000 টাকা, সি আর ডি এর মানগুলো আমরা কিভাবে পাবো একটু আমরা যদি খেয়াল করি তাহলে খুবই ইজি মনে হবে। দেখো আমাদেরকে বলা ছিল যে এ বলতে আমরা কি বুঝি, এ হচ্ছে যে ইয়ারের সিসিএফএটি টা কার কাছাকাছি, এনসিও এর কাছাকাছি। আমাদের এনসিও কত ছিল 11000 টাকা, তাহলে 11000 টাকার কাছাকাছি সিসিএফএটি কোনটা 8000 টাকা। তো তাহলে এই ইয়ারের এই ইয়ারটা হবে কি এই ইয়ার সেকেন্ড ইয়ার, কারণ এই ইয়ারে সিসিএফএটি টা কার কাছাকাছি এনসিও অর্থাৎ 11000 এর কাছাকাছি। আর সি বলতে আমরা কি জানি যে এই ইয়ারের যে সিসিএফএটি থাকে, তাহলে এই ইয়ারের সিসিএফএটি হচ্ছে 8000 টাকা, তাহলে এটি হচ্ছে সি। আর ডি হচ্ছে এই ইয়ারের পরের ইয়ারের যে সিএফএটি, তাহলে এই ইয়ারের পরের ইয়ার থার্ড ইয়ারের সিএফএটি কত 4000 টাকা, এর জন্য ডি হচ্ছে এটি। তাহলে আমরা যদি সূত্রে মানগুলো বসাই তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা পিভট পেয়ে যাব। দেখো আমাদের যে অঙ্কটি ছিল এটাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, এক্ষেত্রে কিন্তু একাধিক প্রজেক্ট ছিল না, একটি মাত্র প্রজেক্ট ছিল। সেহেতু আমাদের আমরা যদি ডিসিশন দিতে যাই যে এই ক্ষেত্রে প্রজেক্টটা গ্রহণ করা উচিত না উচিত না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে টার্গেটেড পিরিয়ড আমাদের কত দেওয়া ছিল এবং সেখান থেকে পিভট পিরিয়ড কম না বেশি। তো আমাদের টার্গেটেড পিরিয়ড কত ছিল 5 বছর, আর আমাদের পিভট পিরিয়ড কত এসেছে 2.75 ইয়ার্স। তার মানে আমাদের টার্গেটেড পিরিয়ড চেয়ে পিভট পিরিয়ড কম এসেছে, কাজেই আমরা কি করতে পারি এই প্রজেক্টে বিনিয়োগ করতে পারি। তার আমরা কি লিখব ডিসিশন, since PPP is lower than the project life we should accept the project। এবার তোমাদের কিছু হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক গুলো অবশ্যই বাসায় প্রিপেয়ার করবে, আর যে কোনো সমস্যা হলে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবে অথবা কমেন্টে লিখে জানাবে, আমি সব সমস্যাগুলো এক করে সমাধান করে দিব। এই পর্যন্তই আজকের আলোচনা। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। একবারে জরুরি প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হবে না। ধন্যবাদ সবাইকে।